হ্যালো, আজকে এখন বাজে হইল 2:52। আমার বাসা থেকে 2.5 কিলোমিটার। এটা হচ্ছে এয়ারপোর্টের এখানে শপিংয়ের রাজ্য, স্টার সিনেপ্লেক্স আছে। অনেক সুন্দর একটা মার্কেট। এখানে ব্রেক করছি কারণ এখানে কিছুটা হইলো সাউন্ড কম। এখানে ব্রেক করার কারণ হইতেছে যে আমি এখন যাচ্ছি কিশোরগঞ্জ হচ্ছে ঢাকা থেকে উত্তর দিকে, রাজেন্দ্রপুর দিয়ে যাব মেইন রোড। তো যাই হোক, সুন্দরভাবে চলে যাওয়ার চেষ্টা করব এবং পুরোটাই সম্ভবত হেডউইন পাবো, হেডউইন নিয়েই চলে যাব। থ্যাংক ইউ, পরে আপডেট দিচ্ছি। রাজেন্দ্রপুর চৌরাস্তা পার হয়ে এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। এখানে আসা পর্যন্ত আমার বাসা থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত হলো 32 কিলোমিটার। আর উপরে যে সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডে দেখাচ্ছে আর 18 কিলোমিটার আছে। যারা গাজীপুরে থাকে তারা মোটামুটি জানে যে বিকালের পর থেকে এই যে গজারি গাছগুলোর উপরে যখন সূর্যের আলো পড়ে, এই সূর্যের আলোটা হলো কালারফুল, অনেকটা লালচে, যার ফলে গজারি গাছের চেহারা চেঞ্জ হয়ে যায়। এবং সকাল, দুপুর, রাত সবগুলোর চেয়ে সবচেয়ে বেশি সুন্দর হলো বিকালের সূর্য। এই জন্য আমি আসলে এই সময়টা বেছে নিছি, দেখি বিকালের সৌন্দর্যটা উপভোগ করা যায় কিনা। কাপাসিয়া ব্রিজে পৌঁছে গিয়েছি 3টার সময়। বেশ ভালো সময়ে চলে এসেছি, হয়তো সন্ধ্যার আগে আগে বাড়ি পৌঁছে যেতে পারবো। কিন্তু আমি সবসময়ই কাপাসিয়া আসলে কাপাসিয়া ব্রিজ পার হয়ে ওই পারে ব্রিজের গোড়ার মধ্যে একটা হোটেল আছে, ওই হোটেলে একটু খাবার খাই। আজকে একটু খাবার খাবো কারণ 3টা বাজে, দুপুরে লাঞ্চ করা হয়নি। নদীতে কোনো স্রোত নাই, রোদটা খুব মিষ্টি, সূর্য আস্তে আস্তে স্তিমিত হয়ে আসতেছে। কাপাসিয়া চলে এসেছি। এই হোটেলটাতে অনেক ধরনের খাবার আছে, কিন্তু আমি খুব সিম্পল একটা খাবার খাবো। এই গুড়া মাছটা দিয়ে, গুড়া মাছটা, এটা কি মাছ? আর এটা 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 দাও গুড়া মাছ। কাপাসিয়া পার হয়ে টোক যাওয়ার পথে এই যে রাস্তা যাচ্ছি আমি, ওই যে ওখানে ওই যে এগুলো হলো আখের ছোবরা, মারাই করা হয়েছে, যে রস আসছে সেই রস জাল দিয়ে গুড় বানানো হয়েছে। এই জায়গা হচ্ছে ওই যে আখের ছোবরা সামনে আছে, জাল দিয়ে গুড় বানানো হয়েছে। গুড় বানানোটা দেখার জন্য একটু দাঁড়াইলাম। এগুলো মনে হয় আনারস গাছ না? ওগুলো সব আনারস গাছ। এত জোরে পাক উঠছে, এগুলো পুইরা যাবো না? না নাকলে সবসময় নাড়তে হয়, জোরে জাল না দিলে তো পানিটা বেরোবো না। এই আখের ছোবরা দিয়ে জ্বালানো হইতেছে, সাথে ওই যে কুড়া ভুসি টুসি কিছু দেওয়া লাগে না। এটা হইল এই যে গ্যান্ডারির মেশিন। এই মেশিনটা একটা স্যালো ইঞ্জিন দিয়ে চালায় বেল্টের মাধ্যমে, ওখান থেকে এই পর্যন্ত এটার মধ্যে বেল্ট লাগানো থাকে। এটা ঘুরলে আখ এখান থেকে মারাই হয়ে এদিক দিয়ে যায়, এটাতে পড়ে। পরবর্তীতে এই ড্রামটা তুলে ফেলে কালেকশন করে সম্ভবত কাপড় দিয়ে একবার ছাঁকা হয়, ছাঁকার পরে গুড়টা জাল দেওয়া হয় এবং গুড়ের উপর থেকে এই যে ময়লা যেটা বেরিয়েছে সেই ময়লাটা আলাদা করে রাখা হইতেছে। সম্ভবত ওইটা পরবর্তীতে গরুর খাবার হয়ে যাবে। কতক্ষণ জাল দেওয়া লাগে? 12 ঘন্টা, 2.5 ঘন্টা।
এটা যেটা উঠতেছে এটা কি গরু খায় না? ওই যে লালি লালি বলে যে এটা না? আপনারা এই গুড় বানায় পরে কত করে বিক্রি করেন? 120, 130 বাজারে বিক্রি হয় না? ওইখান থেকে নিয়ে যায়? এই আমরাইত বাজারে পাওয়া যায়? ও অন্যদিকে নিয়ে যায়। এইদিকে আখের গুড়ের জন্য মনে হয় বিখ্যাত, কারণ ওই যে ওই রাস্তার ওই পাশেও গুড়ের জাল দিতেছে। গুড়ের ছোবাগুলা মাড়াই করার পরে রোদ্রে শুকায়, রোদ্রে শুকাইলে পুরাপুরি শুকিয়ে গেলে পরে ওই ছোবাটা দিয়ে আগুন জ্বালানো হয়। ওই আগুন দিয়েই গুড় জাল দেওয়া হয়, 2.5 ঘন্টা জাল দিলেই গুড় হয়ে যায়। তারপর গুড়ের ডাইস আছে, সেই ডাইস অনুযায়ী সাইজ করা হয়। আখের গুড়গুলা সম্ভবত পাটা বানানো হয়, পাটা গুড় হয় এগুলা। এই ধরনের গ্রেডগুলা এখনো গ্রামের এলাকাগুলোতে হয়, ঢাকা শহরে ইদানিং আর দেখি না। এটা ইসলামী মহাসম্মেলন তার জন্য করছে। এই গেটগুলো দেখলে তারা বুঝতে পারে কোন দিকে যেতে হবে। রাতের বেলা সম্ভবত লাইটিংয়ের ব্যবস্থা থাকে। এগারোসিন্দুরের সংক্ষিপ্ত ইতিহাস হলো খ্রিস্টপূর্ব 1000 সালের সময়কাল থেকে বর্তমানে পরিচিত এগারোসিন্দুর গ্রামটি বা এই অঞ্চলটি গঞ্জেরহাট নামে পরিচিত ছিল এবং একটি সমৃদ্ধ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। বর্তমানে যে পুরনো ব্রহ্মপুত্র নদীটি রয়েছে সেই নদীটির পাশেই এই অঞ্চলটি অবস্থিত। নাম পরিবর্তিত হয়ে এগারোসিন্দুর হওয়ার পেছনে কারণ হলো এই নদীতে ব্রহ্মপুত্র নদীতে বাংলাদেশের 11টি নদীর মোহনা, তাই এই সারা দেশের সাথে নৌপথে যোগাযোগ খুব ভালো ছিল। নদীর প্রতিশব্দ সিন্ধু হওয়ার কারণে 11টি সিন্ধু নামকরণ করা হয় এগারোসিন্দুর। বেবুদ ছিলেন একজন কোচ উপজাতির প্রধান, যিনি 16শ শতাব্দীতে এগারোসিন্দুর এলাকায় শাসন করতেন। তিনি এগারোসিন্দুরের এই দুর্গটি নির্মাণ করেন, যা কিনা মাটির নিচে, এবং এটিকে তার রাজ্যের কেন্দ্রবিন্দু বানান। তার শাসনামলে এলাকায় একবার তীব্র খরা দেখা দিলে প্রজাদের জলের চাহিদা মেটাতে তিনি একটি বিশাল দিঘি খনন করেন, যা আজও বেবুদ রাজার দিঘি নামে পরিচিত। বেবুদ রাজার এই শক্তিশালী দুর্গটি পরে বাংলার 12 ভূঁইয়ার নেতা ঈশা খাঁর হস্তগত হয়, যিনি দুর্গটি আরও শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন। ঈশা খাঁর সময়কাল 1577 সালে ঈশা খাঁ এগারোসিন্দুরকে রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। মোগল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের সাথে ঈশা খাঁর বিখ্যাত যুদ্ধ এখানেই হয়েছিল। ঈশা খাঁ জয়লাভ করেন। এই সময় ঈশা খাঁর দুর্গ নির্মিত হয়েছিল, যা শৌর্য ও বীর্যের প্রতীক। পরবর্তীতে 1683 সালে শাহজাহানের রাজত্বকালে আসামের নৌবাহিনী এগারোসিন্দুর আক্রমণ করে ও ধ্বংস করে, যার ফলে এর পতন হয়। 1897 সালে ভূমিকম্পে দুর্গের ব্যাপক ক্ষতি হয়, তবে ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এখনো আসে টিলার মতো এই পাহাড়টাকে দেখার জন্য, এবং এখনো তারা এসে এই ছোট মসজিদটার নাম হচ্ছে শেখ সাদি মসজিদ। রাতে এগারোসিন্দুর গ্রামেই ছিলাম, আমার মামাতো ভাই উনিও আমার সাথে এসেছে। এটা খুব একটা সংরক্ষিত অবস্থা নাই, কিন্তু এটা জাতীয় জাদুঘরের আন্ডারে, তাই এটা যেভাবে ছিল ওইভাবেই আছে। এটাকে কোনো ধরনের মডিফিকেশন করা হয়নি। গেটগুলা পুরোটাই কারুকাজ করা সুরকি পাথর দিয়ে। চার কোণায় 4টা পিলার থাকে এবং উপরে থাকে গম্বুজ।
মসজিদের ভেতরের অংশটা খুব ছোট, বেশি বড় না, কিন্তু মসজিদটা এখন আবাদি। এর মধ্যে নামাজ কালাম পড়া হয়। অনেক বড় একটা গম্বুজ। জানালার ব্যবস্থা আছে, ছোট ছোট জানালা। আর এই ওয়ালটা দেখলে বোঝা যায় ডেপথ কতটুকু। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট বা 4.5 ফুট হবে ওয়াল। এই যে এটাও একটা জানালা, 4 ফুট বা 4.5 ফুট, হ্যাঁ এরকমই হবে। এগারো সুন্দর গ্রামের মধ্যে সবচেয়ে বড় যে মসজিদটা, সেটা হইতেছে এই মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে শাহ মাহমুদ মসজিদ, যে মসজিদের সাথে বালাখানা করা আছে। 1664 খ্রিস্টাব্দে মসজিদটা করা, যেটা জাতীয় জাদুঘরের আন্ডারে। এই মসজিদের প্রবেশ পথ হলো 3টা। অন্য যতগুলা মসজিদ আমি আশেপাশে দেখেছি বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটাই পেয়েছি, কিন্তু এটার প্রবেশ পথ 3টা। এটা হলো বালাখানা। হুজুরেরা আইসা এইখানে ওই রাত্রে যাপন করতেন এবং মসজিদের খাদেম যারা, তারা এখানে থাকতেন। আমার বাল্যকালে এই পুকুরে গোসল করতাম এবং এই পুকুরেই কাপড় শুকাইতাম। এই মসজিদের বালাখানায় দুপুরবেলা ঘুমাইতাম আর এই মসজিদে নামাজ পড়তাম। এর বাইরের দিকের যে বাউন্ডারি, সেটা যেভাবে ছিল সেভাবেই আছে, কোনো ধরনের পরিবর্তন আনা হয় নাই। এই যে এই বাউন্ডারিগুলা আন্দাজ করা যায় 2.5 ফিট চওড়া, 1 ফিট, 2 ফিট, 3 ফিটও হইতে পারে। 3 ফিট চওড়া। একটা করে পিলার দিছে, এখন পর্যন্ত এইসব পিলারগুলো ডাবে নাই, ফাটে নাই। আর এই যে এইটা হলো তেসরা করে করা। মসজিদের লুকটা যেরকম ছিল এরকমই। বালাখানার ভিতরের অংশটা এখন যেরকম দেখতেছেন এরকম কখনোই ছিল না। এই জায়গাটা একটা পার্টিশন ছিল, যে পার্টিশনের ভিতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হইতো। আর এইখানে এখন যেমন টিনের ঘর করে হুজুরাখানা হয়তো তৈরি করা হয়েছে, আগে সেরকমটা ছিল না। একটা পার্টিশন ছিল, তবে থাকার ব্যবস্থা ছিল। এই যে বালাখানা প্রবেশের দরজা, যে হুজুরাখানা এখন থাকে। আর এই যে এইটার প্রবেশের দরজা, এই পুরোটাই হলো বালাখানা। 5-7 বছরের মধ্যে কেউ আসছিল এটা এই যে সংস্কার করতে? আসে নাই? আসে 88-তে আসছিল, ওইটা তো আমি জানি, কিন্তু এরপরে আর কেউ আসে নাই না? এই যে এগুলো ফুলগুলো যে ভেঙে গেছিল, এগুলো সব রিপেয়ারিং করে গেছে না? হ্যাঁ, ওরা ওই যে আলাদা করে ডাইস বানায়া ওই ডাইস বসায় বসায় রিপেয়ারিং করছে। এরপরে আর করে নাই না? আপনারা যদি রিকোয়েস্ট না পাঠান তাহলে করবে না। আপনারা যদি বলেন যে মসজিদটা আরেকবার সংস্কার করে একটা চিঠি পাঠান এলাকাবাসীর পক্ষ থেকে, তাহলে ওরা আসবে। হ্যাঁ, মাথা নিচে করে ঢুকতে হয়, কারণ মসজিদের এটা অনেক নিচা। এখানকার এই মসজিদের গম্বুজ অনেক বেশি উঁচা, মসজিদ খুব ছোট। আমার পরলোকগত মামা মাওলানা মোহাম্মদ এখলাস উদ্দিন এই মসজিদের
ইমামতি করেছেন যতদিন জীবিত ছিলেন। তার পরবর্তীতে ওনার ছেলেরা করে আসছে। এই মসজিদের যে দেওয়ালটা যদি দেখা যায় 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5, 6, 7 বা 8 ফিট হইতে পারে। 8 ফিট না হলেও 7 ফিট হবে। 7 ফিট চওড়া দেওয়াল। এটা হচ্ছে মঠখোলা। মঠখোলা একটা বড় একটা বাজার, যেটা ব্রিটিশ আমল থেকেই বাজারটা রয়ে গেছিল। এই মঠখোলা এলাকাটার নামকরণ হয়েছে আসলে এই মঠের কারণে। এটা সনাতন ধর্মাবলম্বীদের একটা পুরনো মন্দির, যেটাকে মঠ বলে। আসলে এইটা পুরনো ঘর, এটাকে রং করার কারণে এই ধরনের রং হয়েছে। এটা আসলে শত শত বছরের পুরনো বাদামি যে কালার ছিল সেই কালারের ছিল। এটাকে এই বছর রং করা হয়েছে এবং এদিক দিয়ে এক্সটেনশন করা হয়েছে। পূজারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই পুরোটাই হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মালয়। এই যে পেছনের অংশ, এই টিনের ঘরটা ছিল পুরাতন শিব মন্দির। এটাকে এখন প্রতিস্থাপন করে নতুন শিব মন্দির তৈরি হচ্ছে। আর এটাই সেই মঠখোলার মঠ। ভিতরের অংশ নির্দিষ্ট কোনো অকেশন ছাড়া খোলা হয় না। এটা হচ্ছে বেড়িবাঁধ, অর্থাৎ নদীর বন্যা রক্ষাবাঁধ বা নদী রক্ষাবাঁধ। এই বেড়িবাঁধটাই এখন প্রধান সড়ক হয়ে গিয়েছে। এই বেড়িবাঁধ থেকে যে রাস্তাটা এদিকে নেমেছে, এই যে সেই মসজিদ যেটা আমাদের চাচা, দাদা, বাবারা করেছিল, সেই মসজিদে সেরকমই আছে, সংস্কার পায়নি। আর এই যে এটা হলো কোর, অনেক বড় একটা কোর। এখানে ঈদের নামাজ পড়া হয়। ঈদগাহ ময়দান, মানুষজন ধান টান শুকাইতেছে। আর এই যে মঞ্জু ভাই, জসিমউদ্দিন মঞ্জু, গাছ কাটা হইতেছে। এটা একটা বড় রেন্টি করি গাছ। আমি মাত্র এসে পৌঁছাইলাম। না না না, এইটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে ওই দিকটাতে আমার দাদা এবং দাদির কবর, এইভাবে উত্তর দক্ষিণে। এইখানে চাচার কবর। শামসুদ্দিন চাচার কবর কোথায়? সুনামগঞ্জ। এখানে আর আনে নাই। আচ্ছা, এই সেই সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ। এটা আসলে টোক কাপাসিয়ার মধ্যে পড়ছে। নদীর এই পাড়টা হচ্ছে টোক, যেটা গাজীপুরের আন্ডারে। নদীর ওই পাড়টা হচ্ছে কিশোরগঞ্জ। অনেক বড় একটা গম্বুজ করা, কিন্তু এইটা আসলে প্রাইভেটাইজেশনে চলে আসছিল, অর্থাৎ জাতীয় প্রত্নতাত্ত্বিক বিষয়ক
জাতীয় জাদুঘরের আন্ডারে আর এই মসজিদটা নাই, তাই তারা এটাকে সংস্কার করে নিয়েছে। এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। সামনেও তারা মাদ্রাসা করে নিছে। এই মসজিদের ভিতরে পুরনো অংশটা রয়ে গেছে, যে অংশটা গম্বুজটা পরিবর্তন করা হয়নি। এটা হচ্ছে মসজিদের সংস্কারিতকৃত অংশ, অর্থাৎ বর্ধিত অংশ। আর গম্বুজটা সম্ভবত এই যে, আলো কম দেখা যাবে কিনা, টাইলস করে ফেলছে ওই উপরে গম্বুজ। গম্বুজটাকে অরক্ষিত রেখে মসজিদের দেওয়াল যেভাবে থাকার কথা, এই যে বলছিলাম টাইলস, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে এটা এরকম আর কি। কিন্তু এগুলো মনে হয় 8 ইঞ্চি টাইলস এইভাবে করা হয়েছে। এই যে এদিক দিয়ে ইন্টারনাল গেটগুলো রাখা হয়েছে যা দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু উচ্চতা অনেক কম। আমার মনে হয় এটা 4.5 ফিট হইতে পারে। এদিক দিয়েও কানেক্টিং রাখা হয়েছে। এই হলো মসজিদ, কথা বললে গুম গুম করে। আর এই দিক দিয়ে বর্ধিত অংশটা রাখা হয়েছে। মসজিদের ঠিক সামনেই ভিতরের সাইডে একটি বড় মাঠ, যেখানে ইসলামী মহাসম্মেলন করা হয়। এইখানে মাদ্রাসা, ওই যে ওইটা, আর এটা হচ্ছে বাসভবন সহ এতিমখানা। অনেক ছাত্রছাত্রী। গ্রামে একটা মজা যে মেলা পাওয়া যায় কয়দিন পর পর, শিশু কিশোরদের আনন্দ মেলা। তার মানে কোনো উপলক্ষ নাই, শুধুমাত্র পরীক্ষা শেষ হয়েছে দেখে বাচ্চাদের একটা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটা মাত্র শুরু হইতেছে, এখনো সব স্টল বসেনি। এই যে যত রকমের আয়োজন করা যায় মেলাতে যা থাকে আর কি। মহিলাদের আকর্ষণ, বাচ্চাদের আকর্ষণ, যুবতীদের আকর্ষণ, কসমেটিক্স, একটা নির্দিষ্ট শ্রেণীকে আকর্ষণ করার জন্যই মেলাগুলো বসে। বাচ্চাদের খেলনা, কিছু রাইডও আছে এখানে। মিরপুর চটপটি হাউস, আল্লাহর দান চানাচুর। এই যে এখানে নৌকা রাইডও আছে। চিংড়ি বড়া, চিকেন ফ্রাই, টিক্কা কাবাব, ওটা কি ভূতের জাদুঘর? মোটরসাইকেল খেলা। এই মোটরসাইকেল কি ঘুরে এটার ভিতরে? ও, হাত ছেড়ে দিয়া টিকিট কেটে ঢুকতে হয়? 30 টাকা। বিকালবেলা জমে না? উফ, অনেক আনন্দ। কাপাসিয়া ব্রিজ চলে আসলাম। 44 কিলোমিটার রান হয়েছে মাত্র। এখান থেকে আমার বাসা পর্যন্ত আর হচ্ছে 54 কিলোমিটারের মতো।
যদি গাজীপুরের ভিতর দিয়ে যাই, আর যদি হাইওয়েতে চলে যাই তাহলে 50 কিলোমিটার। দেখি কোন দিক দিয়ে যাই। আগে যখন আমরা বাড়িতে যেতাম তখন কাপাসিয়া ব্রিজের কাছে এসে এখানে ফেরি পার হওয়া লাগতো। ফেরিতে সময় বেশি লাগতো বলে আমরা নিচে দিয়ে নৌকা দিয়ে পার হয়ে এই পাশে আসতাম, এই পাশ থেকে আরেকটা বাস নিয়ে পরে যেতাম। ওই বাস অনেক দেরি করতো। আর এখন ব্রিজ হয়ে যাওয়ার পর থেকে এই ধরনের প্রবলেম আর নাই, ঢাকা থেকে সরাসরি চলে আসা যায়। ভাগ্যেদি থেকে 1 কিলোমিটার আগে একটা বাজার আছে, এই বাজারে এখানে আসার পরে চাকা পাংচার, পেছনের চাকা পাংচার। এটা আমার এই সাইকেলের লাইফে প্রথম। এই সাইকেলে কখনো চাকা পাংচার হয় নাই, কেন হইলো জানি না। এবং এইখানে একটা রিক্সার গ্যারেজ, বাংলা সাইকেল রিক্সার গ্যারেজ, তাইলে আমার কোনো টেনশনই নাই। আমি নিজেই যে কোনো সময় রিপেয়ারিং করতে পারতাম, কিন্তু টুলস বক্স খুলে দেখি লিভার নাই। আমার ঘরে অন্তত 10টা লিভার আছে, অথচ চাকা খোলার লিভার আমার টুলস বক্সে নাই। কেমন মেজাজ খারাপ হয়। সূর্য ডুবে যাচ্ছে, আর 10 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে। এখন সময় হইতেছে 5টা বাজতে 9 মিনিট বাকি। আমার পেছনের চাকা পাংচার হয়েছিল, পাংচার হওয়ার পরে চাকা রিপেয়ার করে লাগানো হয়েছে। লাগানোর পর দেখা গেছে আরেক জায়গায় পাংচার, তারপর আবার স্পেয়ারের একটা নতুন টিউব ছিল, নতুন টিউব লাগানো হয়েছে। নতুন টিউব লাগানোর পর নতুন টিউবের টেম্পার চলে গেছিলো, এটা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পর আবার খুলে আবার ওই যে টিউব, সেই টিউব রিপেয়ার করে আবার লাগানো হয়েছে। এই হলো কাহিনী। এই কাহিনী করতে আমার 40 মিনিট টাইম লস হয়েছে এবং মিস্ত্রিকে 100 টাকা দেওয়া লাগছে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হইতেছে মাগরিবের আজান দিয়ে দিছে, 2 মিনিটের ব্রেক দিলাম পানি পানের, টেল লাইট জ্বালানোর আর হেডলাইট জ্বালানোর। 77 কিলোমিটার চলে আসছি বেলদি বাজার। 300 ফিট ভাইরাল পয়েন্ট নীলা মার্কেটের চৌরাস্তা চলে আসলাম। সময় হইল 6টা 7, 90 কিলোমিটার। এত দূর হবে আমি ভাবি নাই। আমি ভাবছিলাম যে এখানে 5:30টার আগে পৌঁছাইতে পারবো, 40 মিনিট লেট আমি। আজকে এত মানুষের ঢল দেখা অবাক লাগতেছে। দেশের এরকম পরিস্থিতিতে এখনও এত মানুষ এখানে আসে। তার উপরে আজকে তো কোনো হলিডে না, বিজয় দিবসও না, স্বাধীনতা দিবসও না, মেরি ক্রিসমাস না, কোনো শুক্রবার না, শনিবার না, ফ্রাইডে না, কিচ্ছু না। ব্যাপারটা কি বুঝলাম না। 7টা বাজে রাইড শেষ করলাম। কি অবস্থা এখানে? 102.84, প্রায় 103 কিলোমিটার। এতটা আশা করি নাই। এই হলো অবস্থা। গরম গরম পুরি কিনে নিয়ে আসছি, বাসায় বাচ্চা আছে, বউ আছে, একসাথে বসে খাবো।